প্রথম হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সকল দুইগুলা যেগুলো আমাদেরকে পরীক্ষার জন্য করতে হবে। তার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল কে? আমেরিকা। 1939 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ইনি হচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি বা মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে কি 1939 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল। এই নীতিটা কী হয়েছিল না, যুদ্ধরত দেশগুলো, যুদ্ধরত যে দেশ, যেমন মিত্রপক্ষে যে দেশগুলো আছে, যেমন বলা যেতে পারে ব্রিটেন, ফ্রান্স, এই যুদ্ধরত দেশগুলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বা অন্যান্য পণ্য কিনতে পারবে। তাহলে নীতিতে কী বলা হয়েছিল যে যুদ্ধরত দেশ মানে মিত্রপক্ষের দেশগুলো বিশেষ করে তারা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী কিনতে পারবে? অস্ত্রসহ অন্যান্য পণ্য কিনতে পারবে। তাহলে 1939-এ মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি চালু করেছিলেন। এই নীতির বিনিময়ে বা এই নীতির মাধ্যমে ব্রিটেন, ফ্রান্স সহ যুদ্ধরত বিভিন্ন দেশ আমেরিকার কাছ থেকে অস্ত্র ও অন্যান্য পণ্য কিনতে পারবে। ঠিক আছে, কে কিনতে পারবে? ব্রিটেন, ফ্রান্স সহ যুদ্ধরত দেশগুলা কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে। কোন নীতির মাধ্যমে? ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির মাধ্যমে। তাহলে 1939-এ মার্কিন রাষ্ট্র, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিরপেক্ষতা কারা ব্যবহার করতো? কারা নীতির মাধ্যমে? মিত্রপক্ষের যে দেশগুলো ছিল বিশেষত ইংল্যান্ড, ফ্রান্স, এরাই ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির মাধ্যমে নিজের দেশগুলোতে অস্ত্রশস্ত্র সব কিনতো আমেরিকা থেকে। এবং আমেরিকার উদ্দেশ্য কী ছিল তার আগে বলে দিই যে এর যে অস্ত্রটা কিনতো সেই অস্ত্রটা কিন্তু নগদে পরিশোধ করতে হতো, তাৎক্ষণিকভাবে মানে তখনই নগদে এই টাকাটা যে অস্ত্রের যা দাম সেটা পরিশোধ করতে হতো। এবং অস্ত্রটাকে নিয়ে যাওয়ার জন্য ক্রেতাদেরকে মানে যারা কিনতো তারা নিজে জাহাজে করে সেটাকে পরিবহন করে নিয়ে যেত। এমনকি সে পরিবহনে কোনো ঝুঁকি থাকতে পারে, কোনো রাস্তার মাঝপথে কোনো কিছু হলো, সে সমস্ত দায়িত্বকার ক্রেতার, বিক্রেতার কোনো দায়ী নাই, আমেরিকার কোনো দায়ী নেই, রাস্তা পথে কী হবে জাহাজে কোনো দায়ী নাই। তাহলে সমস্ত সেই মালের দায়িত্বকার আরোহীর মতো এরকম। ঠিক আছে, তাহলে সমস্ত এই মালগুলোর দায়িত্বকার যারা কিনছে তাদের। তাহলে দেখো আমেরিকার উদ্দেশ্য ছিল যে নিরপেক্ষতা বজায় রেখে মিত্রপক্ষের দেশগুলোকে অস্ত্র সাহায্য করা। মানে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করেনি, এই সময় অবধি করেনি, 1941-এ করেছিল। ঠিক আছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কী ছিল? নিরপেক্ষ থাকা, অর্থাৎ অক্ষ শক্তি তো না থাকা, মিত্র শক্তি তো না থাকা। তাহলে নিরপেক্ষ থেকে নিরপেক্ষতা বজায় রেখে সে কী করবে? মিত্রপক্ষের দেশগুলোকে অস্ত্র সাহায্য করবে। তাহলে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি আমরা কী দেখতে পাচ্ছি? কয়েকটা 3 থেকে 4টা লাইন। 1939 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এই নীতি চালু করেন। ব্রিটেন, ফ্রান্স সহ যুদ্ধরত দেশগুলো আমেরিকার কাছ থেকে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির মাধ্যমে অস্ত্রশস্ত্র অন্যান্য দ্রব্য কিনত। এই অস্ত্রশস্ত্র কেনার বিনিময়ে তাদেরকে নগদে তাৎক্ষণিকভাবে সেই টাকা পরিশোধ করতে হতো। এবং এর শর্ত ছিল যে জাহাজে করে সেই পণ্য নিজের দায়িত্বে সে নিয়ে যাবে এবং পরিবহনের সমস্ত ঝুঁকিকার ক্রেতার। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কী ছিল? নিরপেক্ষতা বজায় রেখে মিত্রপক্ষের দেশগুলোকে অস্ত্র সাহায্য করা। এটি হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি। তাহলে কে কবে চালু করেছিল? এই নীতিতে অ্যাকচুয়ালি কীভাবে কী বলা হয়েছিল, মানে এদের কাছ থেকে অস্ত্র কিনবে কথা, এই অস্ত্রের তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে অস্ত্রের টাকাটা, জাহাজে পরিবহন হবে সেটা নিজ মানে নিজ দায়িত্বে ক্রেতার, এবং সে জাহাজে পরিবহন হবে আর পরিবহনের ঝুঁকিটাও ক্রেতার। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কী ছিল? নিরপেক্ষতা বজায় রেখে অস্ত্র বজায় রেখে মিত্রপক্ষের দেশগুলোকে অস্ত্র সরবরাহ করা। তাহলে 1939-এর মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি চালু করেছিল। মিত্রপক্ষের দেশগুলো বিশেষ করে ব্রিটেন, ফ্রান্সকে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির মাধ্যমে অস্ত্রসহ অন্যান্য দ্রব্য সরবরাহ করা হতো। এই দ্রব্যের যে দামটা সেটা নগদে তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হতো। সেই মালটা জাহাজে করে পরিবহন করা হতো এবং পরিবহনের সমস্ত ঝুঁকি থাকতো ক্রেতার। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই নীতি নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ থেকে এবং চেয়েছিল নিরপেক্ষতা বজায় রেখে সে মিত্রপক্ষের দেশগুলোকে অস্ত্র সাহায্য করবে। এটা হচ্ছে ক্যাসওয়াল খণ্ডযুদ্ধ কী, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যেভাবে দুইগুলো আমাদের পিডিএফ দেওয়া আছে সেগুলোতে পুরো একবারে 2-2 দিবে, যে কোনো টিচারই দেখুক। ঠিক আছে, কারণ এখানে সাল, কারণ, ফলাফল সব কটা ঘটনাগুলি আলোচনা করা আছে। তাহলে ঘটনাটা ঘটেছিল কবে? 1944-এর 5ই ডিসেম্বর। আগে জানতে হবে ওয়াল খণ্ডযুদ্ধটা হচ্ছে আমাদের কোন জায়গায়, ওয়াল অবস্থানটা কোথায়? ঠিক আছে, আবিসিনিয়া সোমালিল্যান্ড সীমান্তে।
আবিসিনিয়া সোমালিল্যান্ড সীমান্তের জায়গাটার নাম হচ্ছে ওয়ালওয়া, একটা গ্রাম, যদিও এটা একটা মর্দান টাইপের ছিল আর কি। ঠিক আছে, তাহলে ও আবিসিনিয়া আর সোমালিল্যান্ড সীমান্তে ওয়ালওয়াল নামে একটা গ্রাম ছিল, যেখানে সীমান্ত এলাকার এই যে সীমান্তটা মানে আবিসিনিয়া সোমালিল্যান্ড সীমান্ত, এই যে জায়গাটা, এই সীমান্ত জায়গাটার মালিকানা এবং অধিকারটা কে ভোগ করবে এই নিয়ে আবিসিনিয়া এবং ইটালির মধ্যে দীর্ঘদিনের একটা, আবিসিনিয়া মানে হচ্ছে ইথিওপিয়া, আবিসিনিয়া এবং ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটা বিরোধ ছিল। এছাড়া ইটালি ওইখানে কী করেছিল, দুর্গ নির্মাণ করেছিল, ফলে স্বাভাবিকভাবেই এই সীমান্ত জায়গাটায় সবসময় একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি ছিল। কারণ সীমান্ত এলাকার মালিকানা এবং অধিকার কে নেবে, ইটালি নেবে না আবিসিনিয়া নেবে, এবং সেখানে ইটালি কী করেছে, দুর্গ নির্মাণ করেছে। ফলে এই এই সমস্যার কারণে ওই জায়গায় ইটালি আবিসিনিয়া সেনাদের মধ্যে একটা রক্তক্ষয়ী খণ্ডযুদ্ধ হয়। ঠিক আছে, এবং এই যুদ্ধে মারা যায় 150 জন সৈন্য, দুই দলেরই মোট প্রায় 150 জনেরও বেশি সৈন্য মারা যায়, যেটা আন্তর্জাতিক ইতিহাসে আবিসিনিয়া সংকট নামে পরিচিত। আন্তর্জাতিক ইতিহাসে এটা আবিসিনিয়া সংকট বলা হয়, এবং ঐতিহাসিকরা মনে করেন যে এই আবিসিনিয়া সংকট মুসোলিনি যখন আবিসিনিয়া আক্রমণ করলো 1935-এ, মুসলিম আবিসিনিয়া আক্রমণ করলো, বলছে এই আবিসিনিয়া আক্রমণে একটা অজুহাত জুগিয়েছিল ওয়ালওয়াল গ্রামের খণ্ডযুদ্ধ। মানে মুসলিনকে যখন জিজ্ঞাসা করা হয় বা উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হয়, মুসলিনে এটা বলেছিল যে এই ঘটনাটার জন্যেই সে আবিসিনিয়া আক্রমণ করেছিল, অর্থাৎ মুসলিনে আবিসিনিয়া আক্রমণের জন্য একটা অজুহাত খুঁজছিল, সেই অজুহাত পেয়ে গেলো এখন কি, ওয়ালওয়াল খণ্ডযুদ্ধ। মানে অজুহাত দেখালো যে এই খণ্ডযুদ্ধে ইটালীয় সেনারা মারা গেছে, এই অজুহাত দেখিয়ে সে কী করলো, আবিসিনিয়া আক্রমণ করলো। তাহলে ওয়ালওয়াল খণ্ডযুদ্ধ কি একটা অজুহাত জুগিয়েছিল, কার হাতে একটা অজুহাত এনে দিয়েছিল, মুসলিনের হাতে। তাহলে ওয়ালওয়াল গ্রামের খণ্ডযুদ্ধ কি 1934-এর 5ই ডিসেম্বর আবিসিনিয়া সোমালিল্যান্ড সীমান্তে ওয়ালওয়াল গ্রামটি অবস্থিত বা এলাকাটি অবস্থিত। এখানে এই সীমান্ত এলাকার মালিকানা অধিকার নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল, এবং এছাড়াও ইটালি এখানে দুর্গ নির্মাণ করেছিল। এর ফলে ওই জায়গায় আবিসিনিয়া এবং ইটালীয় সেনাদের মধ্যে একটা রক্তক্ষয়ী খণ্ডযুদ্ধ সংগঠিত হয়, যেখানে 150 জনের বেশি সৈন্য নিহত হয়, এবং এই ঘটনাটা আন্তর্জাতিক ইতিহাসে একটা প্রভাব ফেলে, যেটাকে আবিসিনিয়া সংকট বলা হয়। এবং এই আবিসিনিয়া সংকটের ফলে 1945 খ্রিস্টাব্দে 1935 খ্রিস্টাব্দে আবিসিনিয়া আক্রমণ করে বসলো কে, মুসোলিনি, এবং এই ঘটনাটা মুসোলিনির কাছে একটা অজুহাত হয়ে দাঁড়িয়েছিল আবিসিনিয়া আক্রমণের অজুহাত। তাহলে মুসোলিনি কোন অজুহাত দেখিয়ে আবিসিনিয়া আক্রমণ করেছিল, ওয়ালওয়াল গ্রামের খণ্ডযুদ্ধ যেখানে ইটালীয় সেনারা মারা গিয়েছিল, এই অজুহাত দেখিয়ে সে ইথিওপিয়া বা আবিসিনিয়া আক্রমণ করে। তাহলে কবে হয়, জায়গাটা কোথায় অবস্থিত, কি সমস্যা ছিল ওই সীমান্তে, ফলে যুদ্ধের পরিস্থিতি সবসময়, ফলে কী হলো, একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধে মারা গেল কতজন, এই যুদ্ধের ফলে একটা সংকট তৈরি হচ্ছে আবিসিনিয়াকে ঘিরে, এবং মুসোলিনি কী করছে, আবিসিনিয়া আক্রমণ করছে, যা এই ঘটনাটা আবিসিনিয়া আক্রমণের একটা অজুহাত হিসাবে দাঁড় করে লোকে মুসোলিনি। তাহলে 1934 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর আবিসিনিয়া সোমালিল্যান্ড সীমান্তে ওয়ালওয়াল নামক একটি গ্রাম ছিল, বা সীমান্তে ওয়ালওয়াল ছিল একটি গ্রাম। এই সীমান্ত এলাকার অধিকার এবং মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যেই দীর্ঘদিনের বিরোধ ছিল। এছাড়াও এই এলাকায় ইটালিরা দুর্গ নির্মাণ করেছিল, ফলে স্বাভাবিকভাবেই ওই এলাকায় একটা যুদ্ধের পরিস্থিতি ছিল। ইটালি আবিসিনিয়া সেনাদের মধ্যে ওই জায়গায় একটা খণ্ডযুদ্ধ হয়, যে খণ্ডযুদ্ধে 150 জনেরও বেশি সেনা মারা যায়, যা আন্তর্জাতিক ইতিহাসে আবিসিনিয়া সংকট নামে পরিচিত। এবং এই আবিসিনিয়া সংকটের ফলে ইটালি মুসোলিনি আবিসিনিয়াকে আক্রমণ করে কোন অজুহাত দেখিয়ে, এই ওয়ালওয়াল গ্রামের খণ্ডযুদ্ধকে অজুহাত করে সে আবিসিনিয়া আক্রমণ করে এবং 1936-এ দখল করে। তাহলে 1934-এ ওয়ালওয়াল গ্রামের খণ্ডযুদ্ধ, 1935-এ আবিসিনিয়া আক্রমণ, 1936-এ আবিসিনিয়া দখল, এবং এই প্রসঙ্গে বলে রাখি 1937-এ জাতিসংঘ ত্যাগ। একের পর এক 34-এ ওয়ালওয়াল গ্রামের খণ্ডযুদ্ধ, যে খণ্ডযুদ্ধ ইটালির কাছে একটা অজুহাত এনে দেয় আবিসিনিয়া আক্রমণের। 1935-এ আবিসিনিয়া আক্রমণ, 36-এ আবিসিনিয়া দখল, 37-এ ইটালির জাতিসংঘ ত্যাগ করছে। ঠিক আছে, তাহলে এটা হলো ওয়ালওয়াল গ্রামের খণ্ডযুদ্ধ, যা বলা যেতে পারে আবিসিনিয়া আক্রমণের একটা প্রত্যক্ষ বা। আনসলুস কি, আনসলুস কথার অর্থ আগে জানতে হবে, সংযোগ মানে কোনো যুক্ত করা বা রাজনৈতিক ইউনিয়ন, সংযোগ বা রাজনৈতিক ইউনিয়ন। তাহলে আনসলুস কথার অর্থ কি, সংযোগ বা রাজনৈতিক ইউনিয়ন। 1938-এর মার্চ মাসে
জার্মানির নাৎসি দলের নেতা হিটলারের নেতৃত্বে অস্ট্রিয়া আক্রমণ হয় এবং লোক দেখানো গণভোটের মাধ্যমে অস্ট্রিয়াকে জার্মানির সাথে যুক্ত করা হয়। অস্ট্রিয়াকে জার্মানির সাথে যুক্ত করার এই নীতিকে আমরা বলি আনস্লুস। ঠিক আছে, তাহলে আনস্লুস কি, একেবারে ছোটো উত্তর এটা। আনস্লুস কথার অর্থ আগে বলবে। হিটলার কী করেছিল, 1938 মার্চ মাসে অস্ট্রিয়া আক্রমণ করেছিল। নাৎসি নেতা, এটা ভালো করে বলবে, অ্যাডলফ হিটলার, জার্মানি নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের নেতৃত্বে অস্ট্রিয়া আক্রমণ হয় এবং লোক দেখানো গণভোটের মাধ্যমে জার্মানির সাথে অস্ট্রিয়াকে যুক্ত করা হয়। জার্মানির সাথে অস্ট্রিয়াকে যুক্ত করার এই নীতিকে বলা হয় আনস্লুস। ঠিক আছে, তাহলে আনস্লুস কথার অর্থ কি, সংযোগ বা রাজনৈতিক ইউনিয়ন। 1938 মার্চ মাসে হিটলার কী করেন, অস্ট্রিয়া দখল করেন বা আক্রমণ করেন এবং লোক দেখানো গণভোটের মাধ্যমে অস্ট্রিয়াকে জার্মানির সাথে যুক্ত করেন। অস্ট্রিয়াকে জার্মানির সাথে যুক্ত করার এই যে নীতি, মানে অস্ট্রিয়া যুক্ত জার্মানি, এই যে পলিসিটা অস্ট্রিয়ার সাথে জার্মানি যুক্ত করা, এটাই আনস্লুস। ঠিক আছে, দুই আছে যে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তগুলি লেখো বা দুটি শর্ত লেখো। ঠিক আছে, অনাক্রমণ এই নামটা শুনে বুঝে নিতে হবে চুক্তিতে কী বলা আছে। অনাক্রমণ মানে কি, আক্রমণ করবেনি। ঠিক আছে, নাম শুনে বোঝা যাচ্ছে কাদের মধ্যে চুক্তি হয়েছিল, রাশিয়া আর জার্মানির মধ্যে। কবে হয়েছিল, 1939-এ। তাহলে 1939 খ্রিস্টাব্দে রাশিয়া জার্মানির মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়, এটা আগে বলতে হবে। তারপরে বলতে হবে এই চুক্তির প্রথম শর্তে বলা হয় এক, বা এই চুক্তির শর্তগুলি হলো, 1 নম্বর, উভয় রাষ্ট্রই মানে উভয় দেশেই রাশিয়া এবং জার্মানি পরস্পরকে 10 বছর আক্রমণ করবেনি। কত বছর, 10 বছর আক্রমণ করবেনি। উভয়ের মধ্যে কোনো সমস্যা যদি হয় তাহলে শান্তিপূর্ণ উপায়ে সেই সমস্যাটাকে মিটাবে। তাহলে উভয়ের মধ্যে সমস্যা হতেই পারে দুটো দেশের মধ্যে, যদি সমস্যা হয়ও তাহলে সেটা শান্তিপূর্ণভাবে মিটাবে, কোনো যুদ্ধ করবে না, কারণ তারা চুক্তিতে বলেই দিয়েছে যে কেউ কাউকে আক্রমণ করবেনি। তৃতীয় কোনো দেশ যদি উভয় দেশকে আক্রমণ করে, উভয় দেশের কোনো একটাকে আক্রমণ করে তৃতীয় কোনো দেশ, তাহলে কেউ ওই তৃতীয় শক্তিকে সাহায্য করবে না। ধরে নাও যে তৃতীয় কোনো দেশ রাশিয়াকে আক্রমণ করছে, তাহলে জার্মানি কিন্তু তৃতীয় দেশকে সাহায্য করবে না, বা তৃতীয় দেশ জার্মানিকে আক্রমণ করছে, তাহলে রাশিয়া কি ওই তৃতীয় শক্তিকে সাহায্য করবে না। তাহলে উভয় দেশেই তৃতীয় শক্তি দ্বারা আক্রান্ত হলে কেউ তৃতীয় শক্তিকে সাহায্য করবে না। এবং এই চুক্তির একটা গোপন শর্ত হয়েছিল যে পোল্যান্ড দখল করে, তারা পোল্যান্ড দখল করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। অর্থাৎ কটা শর্ত পাচ্ছি আমরা, কটা তথ্য পাচ্ছি, এক, কবে হয়েছিল, 2 নম্বর লাইন কী পাচ্ছি, কবে কাদের মধ্যে হয়েছিল এটা প্রথম, তারপরে কত বছর আক্রমণ করবে না, 10 বছর পরস্পরকে আক্রমণ করবে না। তারপর 2 নম্বর শর্তে কী বলা হয়েছিল, শান্তিপূর্ণভাবে বিবাদের মীমাংসা করা হবে। তৃতীয় কোনো শক্তি এই দুই রাষ্ট্রকে আক্রমণ করলে কোনো রাষ্ট্রই ওই তৃতীয় শক্তিকে সাহায্য করবে না। আর গোপন শর্তে বলা হয়েছিল পোল্যান্ড দখল করে তারা নিজেদের মধ্যে সেটাকে ভাগাভাগি করে দেবে। তাহলে 1939 খ্রিস্টাব্দে রাশিয়া এবং জার্মানির মধ্যে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বলা হয় এক, উভয় রাষ্ট্রই পরস্পরকে 10 বছর আক্রমণ করবে না। উভয় রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা হলে শান্তিপূর্ণ উপায়ে সেই সমস্যা তারা মিটিয়ে ফেলবে। উভয় রাষ্ট্রই তৃতীয় কোনো শক্তি দ্বারা আক্রান্ত হলে কেউ তৃতীয় শক্তিকে সাহায্য করবে না। আর এই চুক্তির গোপন শর্তে বলা হয় পোল্যান্ড দখল করে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাহলে এই 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত, 4 নম্বর, কত বছর আক্রমণ করবে নি, বিবাদ হলে তারা কি করবে, সমস্যা হলে তৃতীয় শক্তি যদি আসে তাহলে কি পদক্ষেপ নেবে, আর পোল্যান্ডের দখলের কথা বলা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ল্যান্ড লিজ আইন, এই লিজ কথাটাকে গুরুত্ব দিবে, তাহলে বুঝতে পারবে লিজ কথাটাকে গুরুত্ব দিবে। 1941-এর 11ই মার্চ মার্কিন মানে আমেরিকাতে একটা আইন পাস হয়, একটা ঐতিহাসিক আইন যার নাম হচ্ছে ল্যান্ড লিজ আইন। ঠিক আছে, তাহলে ল্যান্ড লিজ কি, ল্যান্ড লিজ একটা আইন যেটা 1941-এর 11ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে পাস হয়। এই ইয়াতে কী বলা হয়, এই আইনে যে মিত্রপক্ষের দেশগুলো যেমন ইংল্যান্ড, রাশিয়া, চীন, এদেরকে অস্ত্র, খাদ্য, সামরিক সরঞ্জাম ধার বা লিজ দেওয়ার ক্ষমতা দেওয়া হয় কাকে, আমেরিকাকে, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টকে। তাহলে এটা কি একটা আইন এত খ্রিস্টাব্দে পাস হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এই আইন দ্বারা মিত্রপক্ষের দেশগুলোর নাম বলবে, দিয়ে বলবে যে ওই দেশগুলোকে অস্ত্র, খাদ্য, সামরিক সরঞ্জাম ধার বা লিজ দেওয়ার ক্ষমতা দেওয়া হয় কাকে, মার্কিন প্রেসিডেন্টকে।
এবং এর ফলে একদিকে কি হয় না, মিত্রপক্ষ লড়াই চালাতে পারে কার বিরুদ্ধে, জার্মানির বিরুদ্ধে, কারণ আমেরিকার কাছ থেকে কী পায়, সাহায্য পাচ্ছে। তাহলে আমেরিকার কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রের সাহায্য পেয়ে মিত্রপক্ষ কী করে, অক্ষশক্তির বিরুদ্ধে অনেক দিন ধরে লড়াই চালাতে পারে। তাহলে লেনলিজ আইনটা হয়েছিল বলেই আমেরিকা এদেরকে অস্ত্র সরঞ্জাম দিতে পেরেছিল মিত্রপক্ষের দেশগুলোতে। ফলে মিত্রপক্ষের দেশগুলো কি অনেক দিন ধরে হিটলার তথা অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই চালাতে পেরেছিল এবং শেষ অবধি মিত্রপক্ষেরই জয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণ করেছিল এই লেনলিজ আইন। কারণ কি, এই লেনলিজ আইনের দ্বারা মিত্রপক্ষের দেশগুলো প্রচুর সুবিধা পেয়েছিল কার কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, যা তাদেরকে যুদ্ধে জিততে অনেকটাই সাহায্য করেছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কী হবে তা নির্ভর করেছিল কার উপর, এই লেনলিজ আইনের গুরুত্ব অপরিসীম। তাই লেনলিজ আইন কি, 1911 খ্রিস্টাব্দের 11ই মার্চ এই আইনটা পাস হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এই আইনের দ্বারা কী হয়, মিত্রপক্ষের দেশগুলো বিশেষত ইংল্যান্ড, ইংল্যান্ড, চীন, রাশিয়া, এই সমস্ত দেশগুলোকে অস্ত্র, খাদ্য, সামরিক যে সরঞ্জাম এগুলো ধার বা লিজ দেওয়ার ক্ষমতা দেওয়া হয় কাকে, মার্কিন প্রেসিডেন্টকে। এবং এর গুরুত্ব কি, দুটো গুরুত্ব আছে। একটা হচ্ছে এই লেনলিজ আইনের ফলেই মিত্রপক্ষ আমেরিকার কাছ থেকে অস্ত্র সাহায্য পায় এবং হিটলার তথা অক্ষশক্তির বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করতে পারে। দুই, মিত্রপক্ষের জয় অবশ্যম্ভাবী হয়ে যায় এবং বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কী হবে তা ঠিক করে দেয় এই লেনলিজ আইন। মুক্তি এই কথাটাকে গুরুত্ব দেবে, তাহলে উত্তরটা বুঝতে পারবে। ডি ডে মানে ডেলিভারেন্স ডে, অর্থাৎ মুক্তি দিবস। সময়টা ছিল 1944-এর 6ই জুন, যখন পশ্চিম ইউরোপে জার্মানির দখলে, পশ্চিম ইউরোপ কার দখলে আছে, জার্মানির দখলে আছে। সেই জার্মানির দখল থেকে পশ্চিম ইউরোপকে মুক্ত করা যে অভিযান, সেটাকে আমরা বলছি মুক্তি দিবস। তাহলে পশ্চিম ইউরোপ কার দখলে আছে, জার্মানির দখলে। সেই পশ্চিম ইউরোপকে জার্মানির দখল থেকে মুক্ত করা, অর্থাৎ পশ্চিম ইউরোপ থেকে জার্মানিকে তাড়ানো বা তাড়িয়ে পশ্চিম ইউরোপকে মুক্ত করা যে নীতি বা যে অভিযান, সেটাকে আমরা বলছি মুক্তি দিবস। তাহলে অভিযানটা অবশ্যই করবে মিত্রপক্ষ। তাহলে 4000 জাহাজে, এই তারিখটা তোমার রাখবে 1944-এর 6ই জুন, 4000 জাহাজে 1.5 লক্ষেরও বেশি সেনা, সেই সেনাগুলা কাদের কাদের ছিল, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, ইংল্যান্ড মানে যুক্তরাজ্য, কানাডা সহ আরও বিভিন্ন দেশের কত সেনা, 1.5 লক্ষ সেনা। তাহলে 4000 জাহাজে করে যুক্তরাজ্য, ইংল্যান্ড ও কানাডার প্রায় 1.5 লক্ষ সেনা, এক কথায় মিত্রপক্ষের 1.5 লক্ষ সেনা ফ্রান্সের নরমান্ডি উপকূলে অবতরণ করে এবং পৌঁছায় আর কি। এবং এই ঘটনাটাকেই বলা হয়, এবং সেখানে কী করে চালায়, আক্রমণ চালায়। এই ঘটনাটাকে আমরা বলছি মুক্তি দিবস। এটা ছিল সমুদ্রপথে সবচেয়ে বড় আক্রমণ, সমুদ্র অভিযান বলা যেতে পারে সবচেয়ে বড় আক্রমণ। এবং এটার ফলে নাৎসিদের পতন হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পথ ধীরে ধীরে সমাপ্তির দিকে এগোতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং অক্ষশক্তির পরাজয় ধীরে ধীরে ঘটতে থাকে। তাহলে মুক্তি দিবস কি বললাম, যে পশ্চিম ইউরোপ থেকে বা পশ্চিম ইউরোপটাকে জার্মানির কবল থেকে মুক্ত করা যে দিবস বা দিন, সেই দিনটা কবে, 1944-এর 6ই জুন। তাহলে 1944-এর 6ই জুন মিত্রপক্ষের, বিশেষত যুক্তরাজ্য, ইংল্যান্ড, কানাডা, এটা ব্যাকেটে দিতে পারো, মিত্রপক্ষের ব্যাকেটে এগুলা দিয়ে রাখবে, 1.5 লক্ষ সেনা 4000 জাহাজে করে ফ্রান্সের নরমান্ডি উপকূলে পৌঁছায়, ইংলিশ চ্যানেল অতিক্রম করে ফ্রান্সের নরমান্ডি উপকূলে পৌঁছায়। তাহলে 1944-এর 6ই জুন মিত্রপক্ষের ব্যাকেটে এগুলো দিবে, 4000 জাহাজে করে 1.5 লক্ষ সেনা ইংলিশ চ্যানেল অতিক্রম করে ফ্রান্সের নরমান্ডি উপকূলে পৌঁছায় এবং সেখানে কি হয়, আক্রমণ করে, একটা বিশাল আক্রমণ চলে। এইটাকে বলা হচ্ছে কি, মুক্তি দিবস। এটা ছিল সমুদ্রপথে সবচেয়ে বড় আক্রমণ এবং এর ফলে কি হয়, নাৎসিদের পতন হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথটা মানে সমাপ্তির পথ সুগম করে, ধীরে ধীরে সমাপ্তির দিকে যায়। আর এর উদ্দেশ্য কী ছিল, পশ্চিম ইউরোপ থেকে জার্মানি কবল থেকে পশ্চিম ইউরোপকে মুক্ত করা। তাহলে 1944 খ্রিস্টাব্দের 6ই জুন মিত্রপক্ষের বা পশ্চিম ইউরোপের কবল থেকে জার্মানিকে মুক্ত করার, পশ্চিম ইউরোপের কবল থেকে জার্মানিকে তাড়ানো বা পশ্চিম ইউরোপকে জার্মানির কবল থেকে মুক্ত করার উদ্দেশ্যে মিত্রপক্ষের এই দেশের নাম দিবে 1.5 লক্ষ সেনা 4000 জাহাজে করে ফ্রান্সের ইংলিশ চ্যানেল অতিক্রম করে নরমান্ডি উপকূলে পৌঁছায় এবং আক্রমণ চালায়। এটাকে বলা হয় ডি ডে বা মুক্তি দিবস। এটা ছিল সমুদ্রপথে সবচেয়ে বড় আক্রমণ
এবং এর ফলে নাৎসি দলের পতন হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধর সমাপ্তির পথকে সুগম করে এই ডি বা মুক্তি দিবস। কারণ ধীরে ধীরে পশ্চিম ইউরোপ থেকে জার্মানিকে যদি তাড়িয়ে দেওয়া হয়, জার্মানিকে যদি মানে ক্ষমতা কমিয়ে দেওয়া হয় বা জার্মানিকে যদি হারিয়ে ফেলা হয়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধীরে ধীরে অবসানের দিকেই যাচ্ছে, কারণ জার্মানির জন্য তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তাহলে এরকমভাবে লিখতে হবে এটাকে। তাহলে গুরুত্ব কী ছিল, এর ফলে নাৎসি দলের পতন হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পথ সুগম হয়। আর এর উদ্দেশ্য কী ছিল, পশ্চিম ইউরোপকে জার্মানি কবল থেকে মুক্ত করা হয়েছিল। তাহলে লিখবে প্রথম থেকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কারণ 1944 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 খ্রিস্টাব্দের 6ই জুন মিত্রপক্ষের দেশগুলোর নাম 1.5 লক্ষ সেনা 4,000 জাহাজে করে ইংলিশ সেনা অতিক্রম করে ফ্রান্সের নরমান্ডি উপকূলে পৌঁছায় এবং আক্রমণ করে। উপকূলে পৌঁছে যে আক্রমণ চালায় তাকে বলা হয় ডি-ডে বা মুক্তি দিবস। এটি ছিল সমুদ্রপথে সবচেয়ে বড় আক্রমণ। পশ্চিম ইউরোপের কবল থেকে, পশ্চিম ইউরোপকে জার্মানির কবল থেকে মুক্ত করাই ছিল। তাহলে পশ্চিম ইউরোপ কার দখলে ছিল, জার্মানির দখলে। তাহলে পশ্চিম ইউরোপকে জার্মানির কবল থেকে মুক্ত করা ছিল এর উদ্দেশ্য। আর এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি দলের ধীরে ধীরে পতন হতে শুরু করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পথ সুগম হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে কবে, কারা, কোথায় পৌঁছায়, আক্রমণ চালায়, এই আক্রমণটা ডি-ডে মুক্তি দিবস, তারা কেন করেছিল এই আক্রমণটা এবং এর ফলে কি হয়েছিল। দ্বীপের ঘটনা কি? করফু দ্বীপ, দ্বীপটা হচ্ছে, আগে বলে দিই, করফু দ্বীপটা হচ্ছে গ্রিসের একটা দ্বীপ। ঠিক আছে, 1923 খ্রিস্টাব্দের 23 অগাস্ট গ্রিস আর আলবেনিয়ার মধ্যে সীমানা নির্ধারণ হচ্ছিল। কার মধ্যে? গ্রিস আর আলবেনিয়া। এই দুটো দেশের মধ্যে সীমা নির্ধারণের কাজে কিছু ইটালীয় ব্যক্তি নিযুক্ত ছিল। গ্রিস আর আলবেনিয়ার মধ্যে সীমা নির্ধারণ হবে, সেই কাজে কিছু ইটালীয় ব্যক্তি নিযুক্ত ছিল। যেমন ইটালীয় জেনারেল এরনিকো টেলেনি এবং কিছু আরও ইটালীয় ব্যক্তি ছিল। তো গ্রিস আর আলবেনিয়ার মধ্যে এই যে সীমানা, ধরো এটা হচ্ছে গ্রিস আর এটা হচ্ছে আলবেনিয়া, এই দুটো দেশের মধ্যে যে সীমা নির্ধারণ হবে, এই সীমানা নির্ধারণের কাজে নিযুক্ত ছিল কারা? কিছু ইটালীয় প্রতিনিধি, যার মধ্যে একজন হচ্ছে ইটালীয় জেনারেল এরনিকো টেলেনি। এইখানে এই জায়গাতে কি হয় না, এই এরনিকো টেলেনি এবং তার কয়েকজন সহযোগী মারা যায়। তাহলে 1923 আগস্ট কী হয় না, গ্রিস আর আলবেনিয়ার মধ্যে সীমা নির্ধারণ হয় এবং এই সীমা নির্ধারণের কাজে কিছু ইটালীয় মারা যায়। সেই ইটালীয়দের মধ্যে কে কে ছিল? যেমন জেনারেল এরনিকো টেলেনি ছিল, এছাড়াও কিছু অন্যান্য ব্যক্তি ছিল যারা মারা যায়। আর এই ঘটনার জন্য ইটালির শাসক মুসোলিনি, কারণ মারা গেছে কে? ইটালির প্রতিনিধি। তাহলে মুসোলিনি, ইটালির শাসক কে আছে? মুসোলিনি। সে কাকে দায়ী করবে? গ্রিসকে। এবং দায়ী করে গ্রিসের কাছ থেকে অপমানজনক কিছু শর্ত দাবি করে এবং ক্ষতিপূরণ দাবি করে এই ঘটনার জন্য। কোন ঘটনার জন্য? যেহেতু ওদের দেশের মধ্যে সীমা নির্ধারণ হচ্ছিল এবং মুসোলিনি কাকে দায়ী করে? যে গ্রিসের জন্য এই ঘটনা ঘটেছে, তাই গ্রিসকে অনেক শর্ত মানতে হবে, তার সাথে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু গ্রিস সেই দাবি অস্বীকার করে। ফলে ইটালি কী করে? গ্রিসের কাছ থেকে এই করফু দ্বীপটা দখল করে। যদিও পরবর্তীকালে জাতিসংঘ মধ্যস্থতা করে, অর্থাৎ জাতিসংঘের মানে হস্তক্ষেপে গ্রিস ক্ষতিপূরণ দিতে রাজি হয় এবং দ্বীপটা আবার সে ফেরত পায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 1923-এর 23 আগস্ট গ্রিস আলবেনিয়ার মধ্যে সীমা নির্ধারণের কাজে নিযুক্ত ইটালির জেনারেল এরনিকো টেলেনি এবং কয়েকজন সহযোগী মারা যান। এই ঘটনার জন্য ইটালির শাসক মুসোলিনি গ্রিসকে দায়ী করেন এবং গ্রিসের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন এবং কিছু অপমানজনক শর্ত দাবি করেন। কিন্তু গ্রিস এই দাবি অগ্রাহ্য করে। তখন ইটালির শাসক মুসোলিনি করফু দ্বীপকে দখল করে। যদিও পরবর্তীকালে জাতিসংঘের মধ্যস্থতায় ক্ষতিপূরণ দিয়ে গ্রিস আবার দ্বীপকে ফেরত পায়। তাহলে শেষবার বলছি, 1933-এর 23 আগস্ট গ্রিস আলবেনিয়ার মধ্যে সীমানা, সেই সীমানা কাজে নিযুক্ত ইটালীয় প্রতিনিধি সে নিহত। তারা মুসোলিনির দ্বারা গ্রিসকে দায়ী, ক্ষতিপূরণ দাবি অস্বীকার, করফু দ্বীপ দখল, জাতিসংঘের মধ্যস্থতা, ক্ষতিপূরণ দিচ্ছে, দ্বীপ ফেরত পাচ্ছে। এই পুরো ঘটনাটাকে আমরা বলবো করফু দ্বীপের ঘটনা। ঠিক আছে, তাহলে শর্ট কোয়েশ্চেন আসে যে গ্রিসের করফু দ্বীপ দখল করেছিল কে? ঠিক আছে, মুসোলিনি বা ইটালি। মনে থাকবে, সেই মৃত্যুটা একজনের নয়, অনেকের। তার মানে এখানে বোঝানো যাচ্ছে, আর গণতন্ত্র নিশ্চয় মানুষের ভিতরের জিনিস নয়, এটা দেশের একটা শাসন, গণতন্ত্র। তাহলে কি একটা দেশে কিন্তু গণতন্ত্রের পতন হয়নি, অনেক দেশে কী হয়েছিল? গণতন্ত্রের
পতন হয়েছিল। বুঝা গেল কী বললাম কথাটা? তার মানে এক কথায় গণতন্ত্রের মৃত্যু হয়েছিল, সেটাও আবার মড়ক বলা আছে, গণতন্ত্রের মৃত্যু বলা নাই। মৃত্যু না হয় বুঝতাম যে একজনের হয়েছে, কিন্তু মড়ক মানে কি, অনেকের মৃত্যুকে বোঝায়। তাহলে গণতন্ত্রের যে মৃত্যুটা হয়েছিল সেটা অনেক দেশে হয়েছিল। তাহলে সেটাই আমরা বলবো কখন হয়েছিল, সেটা প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে কি ঘটে, গণতন্ত্রের পতন ঘটে এবং প্রতিষ্ঠা হয় কি একনায়কতন্ত্র। ঠিক আছে, এইটাকেই একজন ঐতিহাসিক যার নাম গ্যাথন হার্ডি তিনি বলছেন এই বিষয়টাকেই গণতন্ত্রের মড়ক। সিম্পল উত্তর যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে গণতন্ত্রের পতন ঘটে। বিভিন্ন দেশে না, তার জন্য বললাম যেমন কী কী দেশগুলা, ইটালি আমরা জানি মুসলিনি এসেছিল, জার্মানি এটাও আমরা জানি হিটলারের নেতৃত্বে একনায়কতন্ত্র হয়েছিল, স্পেন এটাও জানি, এই তিনটা তো আমরা জানি জেনারেল ফ্রাঙ্কো এসেছিল। এছাড়াও হাঙ্গেরি, বুলগেরিয়া, অস্ট্রিয়া, গ্রিস, এই দেশগুলোতে কী হয়, এগুলো সব ইউরোপের দেশ। তাহলে ইউরোপের বিভিন্ন দেশে নামগুলো দিয়ে দেবে, কী ঘটে, গণতন্ত্রের পতন ঘটে, কী প্রতিষ্ঠা হয়, একনায়কতন্ত্র। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে যেমন এই নামগুলো গণতন্ত্রের পতন হয় এবং একনায়কতন্ত্রের উত্থান হয়। এই বিষয়টাকে ঐতিহাসিক গ্যাথন হার্ডি বলেছেন গণতন্ত্রের মড়ক। এরকমভাবে বলতে পারো যে মড়ক কথার অর্থ হলো মহামারী। প্রথমে এইভাবে লিখতে পারো যে মড়ক কথার অর্থ হলো মহামারী। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে যেমন যেমন ইটালি, জার্মানি, স্পেন, হাঙ্গেরি, বুলগেরিয়া, অস্ট্রিয়া, গ্রিস, কী বললাম, ইউরোপের বিভিন্ন দেশে ইটালি, জার্মানি, স্পেন, হাঙ্গেরি, বুলগেরিয়া, অস্ট্রিয়া, গ্রিস, এই দেশগুলোতে কী হয় না, গণতন্ত্রের পতন হয় এবং একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে গণতন্ত্রের যদি পতন হয় এবং কি এতগুলো দেশে হচ্ছে, তাহলে অবশ্যই সেটাকে আমরা মড়ক বলবই। আমি আগেই বললাম যে মহামারী টাইপের হচ্ছে, তাহলে গণতন্ত্রের মহামারী এটা করোনা যেমন মহামারী বলি, তাহলে এটা কি মহামারী, গণতন্ত্রের মহামারী। এটা দেখা যাচ্ছে কখন, প্রথম বিশ্বযুদ্ধের পর। তাহলে বিভিন্ন দেশে কি হচ্ছে, গণতন্ত্রের পতন হচ্ছে এবং একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে। এটাকে ঐতিহাসিক গ্যাথন হার্ডি গণতন্ত্রের মোড়ক বলেছেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন মিত্রপক্ষ জয়লাভ করে এবং অক্ষশক্তি পরাজিত হয়। মিত্রপক্ষের মধ্যে দুটো দেশ, আমেরিকা, রাশিয়া, এরা এবার কী হয়, গোটা বিশ্বকে নিজেদের দখলে আনতে যায়। আমেরিকার ছিল পুঁজিবাদ, রাশিয়াতে ছিল কি সাম্যবাদ। আমেরিকা চাইছে গোটা বিশ্ব জুড়ে পুঁজিবাদের আদর্শ ছড়িয়ে পড়ুক, অন্যদিকে রাশিয়া চাইছে গোটা বিশ্ব জুড়ে সাম্যবাদের আদর্শ ছড়িয়ে পড়ুক। ফলে উভয় দেশের মধ্যেই একটা রাজনৈতিক, অর্থনৈতিক, আদর্শগত তীব্র উত্তেজনা শুরু হয়। তাহলে এই উত্তেজনাটাকে আমরা বলছি ঠান্ডা লড়াই। প্রকৃতপক্ষে এটা কোনো লড়াই নয়, এটা কোনো সামরিক লড়াই নয়, এটা প্রকৃতপক্ষে ছায়াযুদ্ধ বা স্নায়ুযুদ্ধ। শুধু রাগ, একে অপরের প্রতি রাগ, মনে হচ্ছে যেন এই যুদ্ধ হবে, কিন্তু বাস্তবে দেখা যায় কোনো যুদ্ধই হয়নি। 1945 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল 46 বছর ধরে এরকমই চলেছিল। 1991 সোভিয়েত ইউনিয়নের পতন হলো, ফলে ঠান্ডা যুদ্ধেরও অবসান হলো। তাহলে এখানে দুটো প্রশ্ন হয়, ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার কি, দ্বিমেরুকরণ কি, সেটা কীভাবে লেখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদ এবং রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদ, বিশ্ব এই দুটি পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়। বা লিখতে পারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর 1945 খ্রিস্টাব্দে লিখবে। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদ, অন্যদিকে রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদ। এই দুই মানে বিশ্বের এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়াকেই বলা হয় কি, দ্বিমেরুকরণ। এর মধ্যে একটাকে বলা হয় প্রথম বিশ্ব, আরেক পক্ষটাকে বলা হয় তৃতীয় বিশ্ব, আর যারা কোনোটাতেই যোগদান করেনি সেটাকে বলা হয় তৃতীয় বিশ্ব। ঠিক আছে, এখানের মধ্যে বলে দিলাম আর কি, যে প্রথম বিশ্ব একটাকে, দ্বিতীয় বিশ্ব আরেকটাকে, আর যারা কোনো দিকে যোগদান থাকেনি, নিরপেক্ষ যে দেশগুলো ছিল যেমন ভারত, সে ছিল তৃতীয় বিশ্ব। তাহলে সমগ্র বিশ্বটা তিনটা বিশ্বে পরিণত হয়েছিল। একটা যারা রাশিয়ার অনুগামী তারা একটা বিশ্ব, যারা আমেরিকার অনুগামী তারা একটা বিশ্ব, যে দেশগুলো, আর যে দেশগুলো কোনো দিকেরই নাই সেগুলো হচ্ছে তৃতীয় বিশ্ব। তাই দ্বিমেরুকরণ কি যদি বলে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদ, অন্যদিকে রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদ।
বিস্তারিত ভাগে ভাগ হয়ে যাওয়াকে বলা হয় দ্বিমেরুকরণ। এই ঠান্ডা লড়াই দিই, তাহলে দ্বিমেরুকরণ ব্যাপারটা বলার দরকার নাই। লিখবে 1945-এর পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়ে যায়। আমেরিকান নেতৃত্বে পুঁজিবাদ এবং রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদ। উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, আদর্শগত যে তীব্র উত্তেজনা চলতে থাকে তা বিশ্ব ইতিহাসে ঠান্ডা লড়াই নামে পরিচিত। ব্যাগের সালটা দিয়ে দেবে। প্রকৃতপক্ষে এটি কোনো সামরিক লড়াই নয়, এটি হলো ছায়াযুদ্ধ বা স্নায়ুযুদ্ধ। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই ঠান্ডা যুদ্ধের অবসান হয়। ঠিক আছে।